নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। লুক হু ইজ টকিং। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ছোট্ট বিদ্রূপ করেছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ওইটুকু কথাতেই পাকিস্তানের কাটা ঘায়ে নুন ছেটানো হয়ে গিয়েছিল। কাশ্মীরে দমন পীড়নের অভিযোগ তোলা পাকিস্তান এক কথাতেই কুঁকড়ে গিয়েছিল। তারপর থেকেই সুষমা স্বরাজকে দেখলেই পাকিস্তানের কূটনীতিকরা গুটিয়ে যেতেন। সুষমা বেঁচে থাকলে আজ খুশি হতেন, তার অসম্পূর্ণ কাজ পূর্ণ করে দিলেন কে? পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শহীদের মর্যাদা দিলেন ওসামা বিন লাদেনকে। পাকিস্তান মেনে নিল তারা জঙ্গি রাষ্ট্র। সন্ত্রাসবাদীদের প্রতি যে সহানুভূতি দেখায়, সে সন্ত্রাসবাদী ছাড়া আর কি হতে পারে? জারদারি মনমোহনকে বলেছিলেন তাঁর দেশ সন্ত্রাসে মদত দেয় না। জঙ্গি গোষ্ঠীগুলি নন স্টেট অ্যাক্টর, মানে রাষ্ট্রবিহীন গোষ্ঠী বলেছিলেন জারদারি। ইমরান খান প্রমাণ করে দিলেন জারদারি মিথ্যে কথা বলেছিলেন, এবং পাক পার্লামেন্টে ইমরান খান যা বলেছেন তা কিন্তু মুখ ফসকে বেরিয়ে যায়নি। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে শহীদ শব্দটি উচ্চারণ করেছেন, এবং পাকিস্তানের পার্লামেন্টের কার্য বিবরণীতে তা নথিভুক্ত হয়েছে। মুখ ফসকে বেরিয়ে গেলে তার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া যেতেই পারত, কিন্তু ইমরান বা তার পার্টি একবারের জন্য তেমন অনুরোধ স্পিকারকে করেননি। তাহলে আমরা তো ধরে নিতেই পারি ইমরান খান যা বলেছেন পাকিস্তানের সরকার ঠিক তাই মনে করে, আর ইমরান যা বলেছেন তা যে নেহাত কথার কথা নয়, তা তারা নিজেদের কাজেও বুঝিয়ে দিয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যে ঘোষিত আন্তর্জাতিক জঙ্গিদের তালিকা রয়েছে, তার মধ্যে শুধু পাকিস্তানেরই 130 জনের নাম পাওয়া যাবে। এফএটিএফ এর কালো তালিকা এড়াতে গেলে এইসব জঙ্গিদের গ্রেফতার করতে হবে পাকিস্তানকে। কিন্তু ইমরান সরকার জানিয়েছে 130 জনের মধ্যে মাত্র 19 জনকে নাকি তারা চিহ্নিত করতে পেরেছে, আর বাকিদের হদিশ নেই। চিনবেই বা কি করে? লাদেনের মতো জঙ্গিকে তো তারা শহীদ বলেই মনে করেন। আর মার্কিন বিদেশ দপ্তরের রিপোর্টে পাকিস্তানকে সরাসরি সন্ত্রাসের স্বর্গরাজ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। ভুলে যাবেন না, কিছুদিন আগেও পাকিস্তান আমেরিকার কিন্তু কোলের ছেলে ছিল। ओसामा बिन लादेन को इन्होंने अमेरिकन ने आके एबटाबाद में मार दिया, शहीद कर दिया। उसके बाद क्या हुआ? सारी दुनिया ने हमें गालियां निकाली। মনের কথা কি মুখে এসে গেল? লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী ওসামা বিন লাদেনকে শহীদ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কোনো জনসভা নয়, কোনো গোপন বৈঠক নয়, পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এই বক্তব্য রাখলেন ইমরান খান। সেই বক্তব্য নথিভুক্ত হলো, কোনো সংশয় নেই, শহীদ কথাটি উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী। ओसामा बिन लादेन को इन्होंने अमेरिकन ने आके एबटाबाद में मार दिया, शहीद कर दिया। লাদেনকে নিয়ে ইমরান খানের দুর্বলতা নতুন নয়, আগেও লাদেনকে নিয়ে বলতে গিয়ে জর্জ ওয়াশিংটনের প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি। देखिए, वो तो आप जिस तरफ हो, कहीं एक साइड का जो आदमी होता है, बस जॉर्ज वॉशिंगटन था, वो अंग्रेजों के लिए दहशतगर्द था, अमेरिकनों के लिए फ्रीडम फाइटर। পাকিস্তানের পার্লামেন্টে এই বয়ান সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের মতো ফেটে পড়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা ইমরানকে ছিঁড়ে খাচ্ছেন। খাইবার পাখতুনখোয়ায় পিটিআই যখন প্রথম প্রাদেশিক সরকার তৈরি করে, তখন থেকেই ইমরান সন্ত্রাসবাদীদের প্রতি দুর্বল বলে অভিযোগ। তাকে তালিবান খান বলেও আক্রমণ করতেন বিরোধী রাজনীতিকরা। কিন্তু পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ইমরানের লাদেন ভজনা গোটা পাকিস্তানের গায়ে সন্ত্রাসের কালি লাগিয়ে দিয়েছে। মার্কিন বিদেশ দপ্তর নিজেদের রিপোর্টে রাগঢাক না করেই পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা বলেছে। মার্কিন বিদেশ দপ্তরের রিপোর্ট, পাকিস্তান সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য। পাকিস্তানে রাষ্ট্রের আশ্রয়ে রয়েছেন জৈশ সুপ্রিমো মাসুদ আজহার। মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী সাজিদ মিরও পাকিস্তানের রাষ্ট্রের আশ্রয়। রাষ্ট্রসংঘে চিহ্নিত 130 জন জঙ্গি পাকিস্তানের আশ্রয়ে রয়েছে। চিহ্নিত জঙ্গিদের মধ্যে মাত্র 19 জনের উপস্থিতি স্বীকার করে পাকিস্তান। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মধ্যে ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তানের ঘাড়ে নাচছে এফএটিএফ এর কালো তালিকাভুক্ত হওয়ার খাড়া।
তাহলে কোনো আন্তর্জাতিক ঋণ পেতেই সমস্যায় পড়বে ইমরান খান সরকার। যে চীনকে ঢাল করে এতদিন পাকিস্তান যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করেছে, তারাও করোনা নিয়ে কোণঠাসা। এই পরিস্থিতিতে ইমরান খানের এই বয়ান পাকিস্তানকে যে বিপদের মুখে ঠেলে দিল, তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। নয়া পাকিস্তান, এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। অবশ্যই সেনাবাহিনীর ব্যাপক রিগিংয়ে তার পার্টি জিতেছে। পশ্চিমী দুনিয়া তাকে চেনে ফ্ল্যামবয়েন্ট, ক্যারিজমেটিক এক ক্রিকেটার হিসেবে। ইমরান প্রশাসনিক ক্যাপ্টেন হওয়ায় আমরা সকলে, আমিও ভেবেছিলাম এবার বোধহয় পাকিস্তানে মোল্লাতন্ত্রের অবসান ঘটবে। কিন্তু পাকিস্তানের রোদে জলে ভেজা সাংবাদিকরা বলছেন ইমরানের রাজনীতি পুরোটাই সাম্প্রদায়িকতার সুরে বাঁধা। তিনি যখন ইংরেজিতে বিদেশি মিডিয়ার সঙ্গে কথা বলেন, তখন ধর্মনিরপেক্ষতা, উদারতার মতন সমস্ত ভালো ভালো শব্দ ইউজ করেন। আবার উর্দু কিংবা পাঞ্জাবি ভাষায় যখন জনসভায় বক্তব্য রাখেন, তখন চড়া দাগের উস্কানিমূলক রাজনীতি করেন। সন্ত্রাসবাদীদের প্রতি ইমরানের দুর্বলতা এমনই যে তাকে তালিবান খানও বলা হতো। আপনাদের এবার জানাবো পাক তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান, তার কয়েকটি বিতর্কিত অবস্থান। ইমরান কোনোদিন তালিবানের আদর্শের সরাসরি সমালোচনা করেননি, কোনোদিন না। খাইবার পাখতুনখোয়ায় তালিবানরা চার্চ বা আহমদি মসজিদ পোড়ানোর পরও নীরব ছিলেন ইমরান খান। ইমরানের মন্ত্রিসভায় এক সদস্য খোলাখুলি পাকিস্তানি হিন্দুদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন। ইমরানের আমলেই পাকিস্তানি হিন্দু ও শিখদের জোর করে ধর্মান্তকরণের ঘটনা বেড়েছে। এক অর্থনীতিবিদ ধর্মবিশ্বাসে আহমাদি হওয়ায় ইমরান তাকে উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দিয়েছেন। 2013 সালে পেশোয়ারের চার্চে পাক তালিবানের হামলাকে দুষ্কৃতীদের কাণ্ড বলেছিলেন ইমরান খান। 2012 সালে তখনও তিনি প্রধানমন্ত্রী হননি, পাক তালিবান বহিরাগত শত্রুদের বিরুদ্ধে পবিত্র জিহাদ লড়েছেন, তাই বলেছিলেন তিনি। 2012 সালে হাজারা সম্প্রদায়ের প্রতি যখন তালিবানের হামলা হয়, তখন পশ্চিমী কুৎসা বলে নস্যাৎ করেছিলেন সেটাকে। 2005 সালে ধর্মীয় উস্কানি দিয়ে ইমরান পাকিস্তানের দাঙ্গা লাগানোর চেষ্টা করেন। ইমরান খান পশ্চিমী সংবাদ মাধ্যমের কাছে নিজের যে ইমেজ গড়ে তুলেছেন, তার সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই। বরং চড়া দাগের সাম্প্রদায়িক প্রচার করেই তিনি ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় টিকে থাকতেও একের পর এক সাম্প্রদায়িক তাস খেলে চলেছেন তিনি। ইমরানের আমলে পাকিস্তানের অর্থনীতি তলানিতে কোটি কোটি বেকার, আর মাথা তুলছে সাম্প্রদায়িক মোল্লাতন্ত্র। পাকিস্তান আর আমেরিকার হয়ে যুদ্ধ লড়বে না, বারবার এই প্রচার করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তার দাবি আফগানিস্তানে রাশিয়াকে ঠেকাতে গিয়ে আমেরিকায় লাদেনকে তৈরি করেছে, তারপর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে জোর করে জড়িয়েছে। সেই সময়ের ঘটনা স্মরণ করিয়ে দিই আপনাদের। আফগানিস্তানে তালিবান সরকারকে একটাই দেশ স্বীকৃতি দিয়েছিল, তা ছিল পাকিস্তান। ইসলামাবাদে তালিবানের দূতাবাসও ছিল। টুইন টাওয়ার ধ্বংসের পর মার্কিন বিদেশ সচিব ডোনাল্ড রামসফেল্ড মোশাররফ প্রশাসনকে নির্দেশ দেন, লাদেন এবং তালিবানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে যুক্ত হতেই হবে, না হলে বোমা ফেলে পাকিস্তানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেবে আমেরিকা। বাধ্য হয়েই পাকিস্তান যুদ্ধে জড়ায়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাকিস্তান বছরের পর বছর ধরে আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান নেয়, আর সেই ডলার তারা খরচা করে ভারত বিরোধী সন্ত্রাসে। আফগানিস্তানে তালিবান অপসারণের পরেও লাদেনকে কিন্তু পাওয়া যায়নি। পরে জানা গেল আমেরিকার থেকে ডলার নিয়ে বেইমানি করেছে পাকিস্তান। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি পাঁচিল ঘেলা বাড়িতে ওসামা বিন লাদেনের খোঁজ পায় মার্কিন নেভি কমান্ডাররা। গোপন অপারেশনে ওসামাকে নিকেশ করে মার্কিন নেভি সিল। আর এই ঘটনায় পাকিস্তানের মুখোশ খুলে দেয়। পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির খুব কাছে এই অ্যাবোটাবাদ। সেখানে ওসামা পাকিস্তানের সেনার মদত ছাড়াই লুকিয়েছিল, এই কথা বিশ্বের কোনো দেশই এখন আর বিশ্বাস করেনি। পাকিস্তানি যে ওসামা বিন লাদেনকে লুকিয়ে রেখে আমেরিকাকে
ধোঁকা দিচ্ছিল তা ডোনাল্ড ট্রাম্প এখন আর রাগ ঢাক না রেখেই বলেন। পাকিস্তানের শিক্ষিত সমাজ এই ঘটনা নিয়ে দেশে বিদেশে বিদ্রূপের মুখেও পড়ে। তবে সেই শিক্ষিত সমাজে কি তারা মুখোশ পড়ে থাকেন? কারণ ইমরান খানও গ্লোবাল সিটিজেন হিসেবে পশ্চিমী বিশ্বের কাছে পরিচিত। তিনি যেভাবে আবেগ ঢেলে লাদেনকে শহীদ বললেন তাতে রীতিমতো বিস্মিত পররাষ্ট্র বিশেষজ্ঞরা। তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার সময় শুধু নয়, পাকিস্তানের সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে দীর্ঘদিন ধরেই প্রোটেকশন দিচ্ছিল। প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর একটি পুরনো ইন্টারভিউ আমাদের হাতে এসেছে। তাতে ওসামা বিন লাদেনের সঙ্গে পাকিস্তানের ফৌজি জেনারেলদের অশুভ আতাতের পর্দাফাশ তিনি করে দিয়েছেন। ভিডিওটির সত্যতা আমরা জি 24 ঘন্টা পরীক্ষা করে দেখিনি, তবে তাতে যা বক্তব্য রয়েছে তারপর কিছুই বলার থাকে না। 1989 की बात है कि उसामा बिन लादेन ने $10 मिलियन भेजा था एक फौजी जनरल को, और उस फौजी जनरल ने उसामा बिन लादेन को नवाज शरीफ से मिलाया और कहा कि ये हमारी मदद कर रहा है। और ये भी मैं आपको कह सकती हूँ कि उसामा बिन लादेन 1989 में फरवरी 89 में सऊदी अरेबिया वापस चले गया। मैं उसको नहीं जानती थी, मगर $10 मिलियन के हवाले से मुझे मालूम है कि वो वापस चले गया था सऊदी अरेबिया, क्योंकि जिहाद खत्म हो चुका था। फिर उसको हमारे फौजी जनरल ने वापस बुलाया कि जिहाद अब तक जारी है, क्योंकि पाकिस्तान के अंदर एक मुसलमान औरत ने हुकूमत संभाली है, और जब तक मुसलमान औरत की हुकूमत होगी तो फिर पाकिस्तान के अंदर इस्लाम खतरे में होगा। तो उस वक्त तो फिर उसामा का तो झगड़ा किंग के साथ उधर शुरू हुआ, फिर वो वापस जा नहीं सका उस झगड़े की वजह से। और वो वक्त था जब ये प्लानिंग हुई 90 और 93 के दरमियान कि हम अभी अमेरिका के खिलाफ काम करेंगे, और पहले अटैक वर्ल्ड ट्रेड सेंटर के ऊपर हुआ, और उसके बाद पाकिस्तान को खतरा था कि पाकिस्तान को दहशतगर्द मुल्क करार दिया जाएगा। সন্ত্রাস নিয়ে কথা বলার কি নৈতিক অধিকার রয়েছে পাকিস্তানের? ইমরানকে যদি আমেরিকা এই প্রশ্ন করে তার জবাব দেওয়ার কিন্তু মুখ নেই তার। এই নৈতিকতার হাতিয়ারটি কংগ্রেসের বিরুদ্ধে আমাদের দেশে ব্যবহার করছে বিজেপি। সৌজন্যে রাহুল গান্ধীর সেই ভাইরাল ছবি এডিট পেজে এই নিয়ে 3 বার আমি ছবিটি নিয়ে আলোচনা করেছি। প্রথমে টিজার, তারপরে ট্রেলার, এবারে একেবারে ফিল্ম। ছবি নিয়ে কংগ্রেস নীরব, আর বিজেপি তুলে এনেছে দেশদ্রোহিতার উপাখ্যান। চীনের কাছ থেকে ঘুষ খেয়েছে গান্ধী পরিবারের পরিচালিত সংগঠন, চাঞ্চল্যকর অভিযোগ করল বিজেপি। It is now time to look beyond the past. It is now time to look forward to the future. চীনে গিয়ে কি সই করেছিলেন রাহুল গান্ধী? কংগ্রেস নীরব। বিজেপির দাবি রাহুল কংগ্রেস ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে মৌ স্বাক্ষর করেছিলেন। তার বিষয়বস্তু কি? ভাইরাল ছবির মীমাংসা হওয়ার আগেই সামনে এলো নতুন বিতর্ক। चीन के साथ इतना प्रेम क्यों बढ़ गया था कि पार्टी के साथ एमओयू हो रहा है, राजीव गांधी फाउंडेशन को चाइनीज एम्बेसी पैसे दे रही है। রাজীব গান্ধী ফাউন্ডেশন মূলত গান্ধী পরিবার পরিচালিত একটি সংস্থা। বিজেপির দাবি 2005 সালে চীনের দূতাবাস থেকে অনুদান পায় ফাউন্ডেশন। রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ কন্টেম্পোরারি স্টাডিজেও অনুদান দেয় চীন সরকার। বিজেপির অভিযোগ এই অনুদান ঘুষ ছাড়া কিছুই নয়, কারণ নুন খেয়েই নাকি চীনের গুণ গাইতে শুরু করেছিল গান্ধী পরিবার পরিচালিত ওই সংস্থা। ভারত চীন মুক্ত বাণিজ্য চুক্তি ও বাস্তবতার ওপর গবেষণা। রাজীব গান্ধী ফাউন্ডেশন এই সংক্রান্ত রিপোর্ট পেশ করে। রিপোর্টে প্রকাশ, ভারতের তুলনায় চীনের বাজার অনেক লাভজনক। মুক্ত বাণিজ্য চুক্তিতে ভারতের লাভ হবে দাবি করা হয় রিপোর্টে। বিজেপির অভিযোগ, ওই চুক্তিতে ভারতের লাভের তুলনায় ক্ষতি বেশি হয়েছে। দুদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেড়ে গেছে। The trade deficit between China and India because of all this lobbying by the Rajiv Gandhi Foundation after they received a bribe from the Chinese embassy 33 times बढ़ गया।
শুধু তাই নয়, রাহুল গান্ধী চীনের সঙ্গে কি মৌ সই করেছিলেন তারও হদিশ মিলেছে বলে দিল্লির দরবারে খবর। কংগ্রেস বিরোধীদের অভিযোগ, শি জিনপিং ও সোনিয়া গান্ধীর উপস্থিতিতে ওই মৌ সই হয়। মৌ সই হয়েছিল কংগ্রেস ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে। আন্তর্জাতিক ও প্রাদেশিক ইস্যু নিয়েই দু দলের মৌ সই হয়। স্থির হয় বিভিন্ন ইস্যুতে দু দেশের দুই দল আলোচনা করবে। চীন একদলীয় গণতন্ত্র, সেখানে কমিউনিস্ট পার্টি সর্বেসর্বা, তারা চীনের সপক্ষে সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু ভারতে বহুদলীয় গণতন্ত্র, এখানে কংগ্রেস কি করে গোটা দেশের হয়ে সিদ্ধান্ত নিতে পারে? বিতর্কিত মৌ নিয়ে ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। The only chief minister who visited China 4 times was none less than Prime Minister Modi. The only Prime Minister of India to go to China 5 times is Prime Minister Narendra Modi. বিজেপির অভিযোগ মিথ্যে, স্পষ্ট করে এই দাবি কংগ্রেসের কোনো নেতাই করেননি। পাল্টা অভিযোগ করতে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির বারবার চীনে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে। তবে কংগ্রেসের নেতারাই জানেন তাদের ডিফেন্স যথেষ্ট পোক্ত নয়। রাজীব গান্ধী ফাউন্ডেশন নিয়ে কাগুজে অভিযোগ জনমানুষের ততটা দাগ নাও কাটতে পারে, কিন্তু রাহুল গান্ধীর ছবির অস্বস্তি কিছুতেই লুকোনো যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কাউন্টার অ্যাটাকে গেল কংগ্রেস, আসরে নামলেন সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল। আগে মনমোহন সিংকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছিল, কিন্তু সেই আক্রমণ ততটা জোরালো হয়নি। কংগ্রেস জানে জাতীয়তাবোধই বিজেপির হাতিয়ার। সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের রাজনৈতিক লাভও বিজেপি ভোগ করেছে। তাই লাদাখে ভারত চীন সংঘর্ষে যাতে বিজেপির রাজনৈতিক ক্ষতি হয় তা নিশ্চিত করতে কংগ্রেস চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। বিজেপির সবচেয়ে বড় মুখ নরেন্দ্র মোদী, সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুল তাঁদের ভিডিও বার্তায় মোদীকেই সরাসরি নিশানা করেছেন। উদ্দেশ্য রাজনৈতিক, সন্দেহ নেই, কিন্তু অবশ্যই প্রশ্ন তোলার অধিকার বিরোধী দল হিসেবে কংগ্রেসের রয়েছে, গান্ধী পরিবারেরও আছে সেটা। अगर चीन ने लद्दाख में हमारी सरजमी पर कब्जा नहीं किया जैसा प्रधानमंत्री कहते हैं, तो फिर हमारे 20 सैनिकों की शहादत क्यों और कैसे हुई? हमारी सरजमी को मोदी सरकार कब और कैसे वापस लेगी? चीन के नेताओं के साथ दोस्ती बरत रहे थे, तो कैसे समझौते हुए? कौन सी बातचीत हुई जिसने आज चीन को ये हिम्मत दे दी कि वे हमारी जमीन पे कब्जा कर पाए? कि हमारे सैनिकों को आपने निहत्थे चीन की सेना का सामना करने के लिए क्यों भेजा? जिस धरती पर वे शहीद हुए वे भारत माता की धरती है, इस देश की धरती है, हमारी माँ है।